ওয়েলকাম টু আরজে রাসেল ভূত স্টুডিওতে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালোর দলে আছি, থাকবো ইনশাল্লাহ। তো আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরব সত্যিকারের ভয়ানক এক ভূতের ঘটনা। তো চলুন শুরু করা যাক। লিখেছেন নয়ন ইসলাম। আমার নাম নয়ন ইসলাম। আমি যেটা আপনাদের বলতে যাচ্ছি সেটা কোনো উপন্যাস না, কোনো সিনেমার গল্পও না। এটা আমার জীবনে ঘটে যাওয়া এমন একটা ভয়ঙ্কর অধ্যায় যেটা আজও আমি ভুলে উঠতে পারিনি। আপনি যদি কালো জাদু বা তন্ত্রমন্ত্রের কথা বিশ্বাস না করেন তাহলে এখনই গল্পটা ছেড়ে দিতে পারেন, কিন্তু যদি করেন তাহলে আপনাকে বলবো প্রস্তুত হন। ঘটনার শুরু 2016 সালের সেপ্টেম্বর মাসে আমার নানাবাড়ি গ্রামে বেড়াতে যাওয়ার সময়। গ্রামটার নাম বড়ঘোপা, খুলনা জেলার একদম শেষ প্রান্তে, যেখানে রিক্সা বা বাস চলে না, চলে শুধু ভ্যান আর হাঁটার পথ। আমার মা তখন এক ধরনের মানসিক অসুস্থতায় ভুগছিলেন। শহরের সব ডাক্তার দেখিয়েছি, তবু কিছুতেই কিছু হচ্ছিল না। এমন সময় আমার মামা ফোন করে বলল, নয়ন, তোর মাকে নিয়ে গ্রামে আয়, এখানকার এক কবিরাজ আছে, তার কাছে নাকি অনেকেই সুস্থ হয়ে ফিরে গেছে। আমার বাবা তখনও ছিলেন, কিন্তু তার সাথে আমার মায়ের সম্পর্কটা ছিল টানাপোড়েনের মতো। আর আমিও তখন সদ্য পড়াশোনা শেষ করে চাকরি খুঁজছি, তাই আমি মাকে নিয়ে রওনা হলাম বড়ঘোপার দিকে। গ্রামে পৌঁছানোর পরপরই এক সন্ধ্যাবেলা আমাদের নিয়ে যাওয়া হলো দাউদ চাচার কাছে। গ্রামের লোকেরা তাকে খুব সম্মান করত, বিশেষ করে কারণ উনি নাকি মা কালীর সেবা করেন। কিন্তু আমি প্রথম দেখাই কেমন একটা অস্বস্তি অনুভব করলাম। তার চোখের দৃষ্টিটা ছিল গভীর, কেমন যেন ভেদ করে যায়। গলায় একগুচ্ছ তাবিজ ঝুলছিল, গায়ের গন্ধটা ছিল ধূপ ধুনোর সাথে কাঁচা মাংসের মতো। তিনি প্রথমেই বললেন, মহিলার ওপরে কারো চোখ পড়েছে, এটা সাধারণ অসুখ না, এটা কাজ করছে কাঠামার মানুষ, সে কেউ দূরে বসে চালাচ্ছে। আমার শরীরটা হিম হয়ে গেল। মা তখনও ঠিকমতো কথা বলেন না, ঘরের কোণে বসে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকেন। রাতের বেলা চিৎকার দিয়ে উঠে কান্নাকাটি করেন। পরদিন রাতে কবিরাজ দাউদ চাচা আমাদের বাড়িতে এলেন। তখন রাত প্রায় 2টা। আমরা সবাই ঘরের বাইরে ভাঙা এক উঠানে, চারপাশে কালো কাপড় দিয়ে ঘিরে রাখা। মাটির মাঝে একটা ছোট গর্ত খুঁড়ে রাখা হয়েছে। গর্তের ভেতর ধূপকাঠি, নরকুণ্ডু ফুল, কিছু ছাই আর একটা পাথরের মতো বস্তু রাখা। তিনি বললেন, এখানেই রাখা হবে ডাক, আমি আজকে ওকে ডেকে আনব। আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে, কিন্তু মায়ের অসুস্থতা দেখে আমি তখন একরকম বাধ্য হয়ে যাচ্ছিলাম। তখনই শুরু হলো এক অবর্ণনীয় কাণ্ড। দাউদ চাচা তার মন্ত্র পড়া শুরু করলেন। গলার স্বর আস্তে আস্তে বেড়ে উঠতে লাগলো। হঠাৎ ঘরের দেয়াল জুড়ে এক অদ্ভুত শব্দ, মনে হলো কারো পায়ের শব্দ, যেন অনেকগুলো পা একসাথে ছুটে আসছে। আর হাওয়ার দমক এমন যে ঘরের জানালাগুলো ঠক ঠক করে কাঁপছে।
আমি দেখেছি। আমি সঙ্গে সঙ্গে উঠে বাইরে ছুটে গেলাম, কিন্তু বারান্দায় কেউ নেই। ঘরের বাতি জ্বালিয়ে দেখলাম সেই দেওয়ালের ছোপটা যেন একটু বড় হয়েছে। এবার যেন সেই কালো ছোপটা একটা গাজরা অন্ধকারের মতো হয়ে গেছে, আর অনেকক্ষণ তাকিয়ে থাকলে মনে হয় সেটা নিঃশ্বাস নিচ্ছে। রাকিব বলল, দোস্ত, কাল যা করিস কর, কিন্তু তোর মাকে আবার দাউদ চাচার কাছে নিয়ে যাবি না। আমি কিছু বলতে পারছিলাম না, কিন্তু ভেতরে ভেতরে একটা সিদ্ধান্ত নিচ্ছিলাম, এই কিছুর একটা সমাধান আমাকে করতেই হবে। পরদিন সকালে আমি আমার মায়ের ঘরে গিয়ে দেখলাম তিনি জানালার দিকে তাকিয়ে আছেন। তার ঠোঁট নাড়ছে ধীরে ধীরে, মনে হলো তিনি কিছু একটা বলছেন। আমি কাছে গিয়ে শুনলাম, সে ভুলে না, সে দেখে রেখেছে। হাতের নিচে একটা পুরনো কাপড় মোড়ানো বই পাওয়া গেল। সেটার ভেতর কিছু আরবি হরফ আর খয়েরি পাতায় লেখা মন্ত্র টাইপ কিছু। দেখে মনে হলো কেউ নিজের হাতে লিখেছে, কিন্তু কালি যেন রক্ত দিয়ে বানানো। বইয়ের পাতার একদম শেষ দিকে এক জায়গায় লেখা ছিল, যদি ভুল মন্ত্র ছোঁয়া লাগে তবেই সে মুক্ত। তার চোখে সুধা নয়, আগুন। তার শরীরে ছায়া নয়, ছায়ার কালো চিহ্ন। সে খুঁজে ফেরে অঙ্গদাতাকে, প্রতিপালক নয়। আমার কাঁটা দিয়ে ওঠে। দাউদ চাচার দেওয়া সেই রাতের মন্ত্রে আমি নিজেই মাকে ভুলভাবে তরল খাইয়ে দিয়েছিলাম। এটা কি তাহলে ছিল কোনো ভুল মন্ত্র? এরপর যা ঘটল সেটা ছিল আমার জীবনের প্রথম সরাসরি ছায়ার আক্রমণ। রাকিব সেই রাতে আমাদের বাড়িতে আর থাকেনি। আমি একা, মা নিজের ঘরে, আর আমি হঠাৎ এক সময় ঘুমিয়ে পড়েছি। ঘড়ির কাঁটা তখন 2:05। তখন আমি ঘুমের মধ্যে দেখি আমার বিছানার ঠিক পাশে একটা লম্বা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। মুখ নেই, কিন্তু চোখের জায়গা থেকে ধোঁয়া বেরোচ্ছে। সে আমার দিকে তাকিয়ে আঙুল তুলেছে, আর সেই আঙুলের নখ কাঁচের মতো লম্বা, রক্ত মাখা। আমি চিৎকার করে উঠে পড়ি। বাতি জ্বালিয়ে দেখি ঘরের দেওয়ালে একটা রক্তের মতো চিহ্ন, হিন্দিতে লেখা কিছু একটা, আমি পড়তে পারিনি। আর তখনই আমার ফোনে আসে এক কল। রাকিবের মা। নয়ন, তুই কি জানিস রাকিব আজ রাতে কি করেছে? সে ফ্যানের সাথে গলায় দড়ি লাগিয়ে নিজেকে ঝুলিয়ে দিয়েছে। আমার চোখ অন্ধকার হয়ে আসে। পরদিন সকালে এই ছেলেটা নাকি কারো সাথে কাল রাতে তন্ত্রমন্ত্র করছিল। এই বাড়ির ছেলের সাথে নাকি ওদের সেদিন রাতে কিসের একটা কিছু হয়েছিল। আমি তখনও যেন বিশ্বাস করতে পারছিলাম না যে আমার চোখের সামনে দাঁড়িয়ে হাসতে থাকা রাকিব আর নেই। সেদিন রাতে আমি সিদ্ধান্ত নেই, আমি গ্রামে ফিরব। আমি মুখোমুখি হব দাউদ চাচার। আমার মা এখন অনেক বেশি চুপচাপ। ওনার পেছনে যেন এক অদৃশ্য ছায়া লেগে থাকে। আমি যখন বের হচ্ছি, মা শুধু একবার বললেন, যা, কিন্তু ফেরার সময় পিছন ফিরে দেখিস না, আর যদি সে ডাক দেয় উত্তর দিস না। আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ভয়ঙ্কর সিদ্ধান্তগুলোর মধ্যে একটা ছিল আবার বড়ঘোপা গ্রামে ফেরা। আমি জানতাম কিছু একটা আমার পিছনে লেগে আছে, একটা অদৃশ্য কিছু, যেটা চোখে দেখা যায় না, কিন্তু সে আমার আশপাশে থাকে। রাকিবের মৃত্যু, মায়ের আচরণ, দেয়ালে ছায়া, ঘুমের মধ্যেকার ভয়ঙ্কর মুখ, সব কিছু একটা ইঙ্গিত দিচ্ছিল। আর সবচেয়ে বড় কথা, আমি বুঝে গেছি দাউদ চাচা আমাদেরকে সাহায্য করেননি। তিনি যা করেছেন সেটা ছিল একটা চুক্তি, কিন্তু সেটা কার সাথে? গ্রামে ফেরার রাস্তায় সব কিছু কেমন জানি কুয়াশায় ভরা লাগছিল। সেপ্টেম্বরের শেষ দিকে দুপুর হলেও আলোটা যেন ঠিকমতো পড়ছিল না। পরিবেশটা অস্বাভাবিক ঠান্ডা ঠান্ডা লাগছিল। ভ্যান যখন গ্রামের কাছাকাছি এলো, তখন হঠাৎ একজন বৃদ্ধ আমার পথ রোধ করল। গায়ে ময়লা লুঙ্গি, চোখে কোটর ভরা ফাঁকা দৃষ্টি। তিনি বললেন, তুই ফিরেছিস, খুঁজতে যাচ্ছিস? দেখিস, ছায়া তোর ছায়া ছুঁয়ে ফেললে আর কেউ চিনবে না তোকে। আমি কিছু বলিনি, চোখ সরিয়ে নিলাম। ভ্যান চালক ফিসফিস করে বলল, ও পাগলটা তোদের কবিরাজ সাহেবের কাজের সময় ছায়া খেয়েছিল। 3 বছর ধরে এইভাবে ঘুরে বেড়ায়। আমার রক্ত হিম হয়ে গেল। গ্রামে পৌঁছে গিয়ে দেখি দাউদ চাচার ঘর তালাবদ্ধ। ঘরের জানালা দরজায় কাদামাখা, গন্ধযুক্ত পোকা লেগে আছে। পেছনে ছোট্ট উঠান, সেখানে একটা বেদি ছিল, তন্ত্রের ঘর বলা হতো যেটাকে। এখন সেখানে শুধু একটা পোড়া চিহ্ন, আর পাশে দাঁড়িয়ে থাকা একটা ভাঙা তামার থালা। পাশের বাড়ির এক বৃদ্ধ বলল, তোমার কবিরাজ চাচা তো আর এখানে নেই। সেই রাতে যেদিন তোমার মাকে ওর কাছে আনা হয়, পরের দিন সকালে সে গায়েব হয়ে যায়। গায়েব মানে চলে গেছে।
কিন্তু কেউ দেখেনি, কোথাও যায়নি। শুধু ওর ঘরের ভেতরে একটা পাশুটে গন্ধ ছড়িয়ে পড়েছিল, আর বেদির মাটি রক্তে রঙিন ছিল। কেউ আর ঘেঁষেনি। আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকলাম। পরদিন ভোরে আমি গেলাম বড়ঘোপার উত্তর প্রান্তে, যেখানে পুরনো এক পরিত্যক্ত শ্মশান ছিল। লোকের মুখে শুনেছিলাম দাউদ চাচা মাঝে মাঝে এখানে আসতেন। কারো কাছে বলতেন এখানে সাধনা করেন। কেউ কাছে ঘেঁষত না, কারণ তারা শুনেছে রাতে মাটি থেকে আওয়াজ আসে। আমি গেলাম, সঙ্গে শুধু একটা টর্চ আর গলা শুকিয়ে থাকা ভয়। জায়গাটা ভাঙা, পুরনো মন্দিরের অর্ধেক দেয়াল পড়ে গেছে। তার পাশেই কয়েকটা নামহীন কবর, আর কবরের পাশে একটা পোড়া তেঁতুল গাছ। তার ডালে শুকনো কাপড় ঝুলছে, যেমনটা শুনেছি কালো জাদুকরেরা ব্যবহার করে। হঠাৎ কানে আসে একটা চেনা আওয়াজ, কেউ যেন নিচু গলায় মন্ত্র পড়ছে, খুব ধীরে ধীরে। আমি টর্চ জ্বালিয়ে সামনের দিকে এগোলাম, কিন্তু কিছু দেখতে পেলাম না। চারপাশে কুয়াশা। এমন সময় পেছন থেকে একটা ঠান্ডা নিঃশ্বাস পড়ল ঘাড়ে। আমি হিম হয়ে গেলাম। পেছনে ঘুরে দেখি কেউ নেই, কিন্তু তখনই মাটির নিচ থেকে ভেসে এলো এক শব্দ, তোকে তো দিয়েই শুরু, এখন চাই পুরোটা। আমি পা পিছিয়ে এলাম। মাটি কাঁপছে না, কিন্তু শব্দ আসছে পরিষ্কার নিচ থেকে। একটা জায়গায় গিয়ে দেখি মাটিতে ছোট করে আঁকা এক বৃত্ত, কালি নয়, রক্ত দিয়ে আঁকা। আর তার মাঝখানে পড়ে থাকা একটা তাবিজ, ঠিক সেই রকম যেটা দাউদ চাচা দিয়েছিল আমার মাকে। আমি ভয় পেয়েও বৃত্তটার মাঝখানে গিয়েছিলাম। চোখে ভেসে উঠল আমার মায়ের ফ্যাকাশে মুখ, রাকিবের দড়িতে ঝোলা শরীর, আর সেই ভয়ানক ছায়া মূর্তি। তখনই মাটির নিচ থেকে একটা চিৎকার, তুই যে আমার রক্ত ছুঁয়েছিস। মাটি ফেটে ওঠে, কিছু একটা নড়ছে নিচ থেকে। আমি টর্চের আলো ফেললাম, আর তখনই দেখা গেল একটা হাত, পুরনো মরা মানুষের মতো হাত। তার আঙুলগুলো কঙ্কালের মতো, কিন্তু নখে লেগে আছে তাজা রক্ত। সেই হাত হঠাৎ আমার টর্চের আলোয় পিছু হটল না, বরং এগিয়ে এলো। আর তখনই সেই হাতে বাঁধা তাবিজটা আলোয় ঝলমল করে উঠল। তারপর চোখ, সেই চোখ আমি কখনো ভুলতে পারবো না। কেবল দুটো চোখ মাটির নিচ থেকে সোজা তাকিয়ে আছে আমার দিকে, পাথরের মতো ঠান্ডা, কিন্তু ভেতরটা যেন আগুনে ঝলসানো। আমি পেছনে ফিরে পালাতে চাই, কিন্তু পা জমে গেছে, গলা শুকিয়ে কাঠ। তখনই মনে পড়ল মায়ের শেষ কথা, যদি সে ডাক দেয় উত্তর দিস না। আমি দাঁড়িয়ে থাকি, সেই নিচের চিৎকার, ছায়া, চোখ সব মিলিয়ে বলছে, নয়ন, তুই তো আমার উত্তর, তুই তো আমাকে ডেকেছিস। যার চোখ একবার সেই মাটির ফাঁক দিয়ে তাকিয়েছে, সে জানে আর পিছু ফেরার পথ থাকে না। আমি জানি, আমি জানতাম, কিন্তু কিছু একটা আমাকে টেনে নিয়ে যাচ্ছিল সেই চোখের গভীরে। আমার কাছে তখন সময়, আলো, যুক্তি সব যেন অস্পষ্ট। মনে হচ্ছিল আমি দাঁড়িয়ে আছি কোনো এক স্তব্ধ চৌকাঠে, যার ওপারে কেবল ছায়া আর শব্দ। শব্দটা ঠিক শোনা যায় না, বোঝা যায়। আমি শ্মশান থেকে ফিরে এলাম। শরীর ভারী, বুকের ভেতরে যেন পাথর, কিন্তু আমি তখনও জেগে। দাউদ চাচার কোনো চিহ্ন নেই। গ্রামের মানুষেরা কেমন এড়িয়ে চলে আমাকে। তারা হয়তো কিছু জানে, কিন্তু বলবে না। বিকেলে আমি আবার শহরে ফিরলাম। মায়ের শরীর অনেকটাই দুর্বল, তিনি কিছু খাচ্ছেন না, চোখের নিচে কালি জমে গেছে, মুখে এক অদ্ভুত নিস্পৃহতা, যেটা জীবিত মানুষের নয়। সেদিন রাতেই প্রথম বুঝলাম আমার মা আর আগের মতো নেই। ঘোড়ের কাঁটা যখন ঠিক 3টায় এসে দাঁড়ালো, আমি তখন বারান্দায় বসে আছি। মা ঘরে একা, বাতি নিভে আছে। তখন হঠাৎ ভেতর থেকে দরজার শব্দ। ঘরের জানালায় আলোর রেখা পড়ে, আমার চোখে আসে এক ছায়া। সে ছায়া মানুষের নয়। আমি উঠে গিয়ে দরজা খুলতেই দেখি আমার মা দাঁড়িয়ে আছেন, কিন্তু মুখটা আমার দিকে নয়, ছাদের কোণের দিকে। ঠোঁট নড়ে, কিন্তু কোনো কথা নেই। আমি ভয়ে এগিয়ে গিয়ে বললাম, মা, মা তুমি ঠিক আছো? তখনই মা মুখ ঘুরিয়ে তাকালেন। না, এ মুখ আমার মায়ের নয়। এই মুখটা পাথরের মতো, ঠোঁটের কোণ ভাঙা, চোখ দুটি ফাঁকা, আর ভেতরে আগুনের মতো জ্বলছে। তিনি বললেন, তুই আমাকে ডাকছিস না নয়ন? তুই আমাকে ডাক দিয়েছিস সেই রাতে, আমি তো এসেছি। আমি পেছনে সরে এলাম। ঘরের বাতি জ্বালিয়ে দেখি ঘরের মেঝেতে ছড়ানো রক্তের দাগ, আর দেয়ালে আঁকা সেই একই প্রতীক, বৃত্তের মাঝে চোখ। মা হাঁটতে শুরু করলেন ঘরের ভিতর। তার পা মেঝেতে নয়, যেন হালকা বাতাসে ভাসছে। এবং তখনই হঠাৎ এক নিমিষে ছুটে এসে আমার সামনে দাঁড়িয়ে পড়লেন।
মুখটা আমার মুখের একদম কাছে। তুই যদি সত্যি বিশ্বাস করতি তাহলে তুই পেছনে তাকাতে না, তুই আমায় ডাকতে না। আমি দরজা খুলে পালাতে যাই, কিন্তু দরজা লকড, জানালা বন্ধ, বাতাস নেই, কিন্তু পর্দা কাঁপছে। এক অদ্ভুত গন্ধ, পচা রক্ত আর মরা গরুর গন্ধে ভরে আছে ঘর। হঠাৎ আমার ফোনের স্ক্রিন আপনা আপনি চালু হয়ে যায়। কলার নেম দাউদ চাচা। আমি তাজ্জব, ফোনটা তো বহুদিন আগেই রিসেট করেছি, দাউদ চাচা তো গায়েব। স্ক্রিনে উঠে আসে তার কণ্ঠ, তুই যদি জানতিস তোর মাকে রক্ষা করতে চাস তাহলে ওই বইটায় শেষ পাতাটা পড়তিস, কিন্তু মুছি সেটা যায় না। আর প্রতি রাতে ঘুমের মধ্যে আমি দেখি ছায়া এগিয়ে আসছে, সেই মুখ, সেই চোখ আর সেই শব্দ। তুই ডাক দিয়েছিলি নয়ন, তুই ভুল করেছিলি। আজ আমি কোথাও নিরাপদ না। মা হারিয়ে গেছেন, রাকিব আত্মহত্যা করেছে, আর আমি জানি আমার দিন ফুরিয়ে আসছে। দাউদ চাচা কি বেঁচে আছে জানি না, কিন্তু তার রেখে যাওয়া ছায়া আজও হাঁটে আমার পেছনে। যদি কখনো কোনো তান্ত্রিক বা কবিরাজ বলে এটা শুধু মন্ত্রের ব্যাপার, বিশ্বাস করবেন না, কারণ কালো জাদুর প্রতিশোধ শুধু শরীরে লাগে না, সে মগেও ঢুকে পড়ে। তো গল্পটি কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, বন্ধু হয়ে পাশে থাকবেন। আপনি কি আমাদের সঙ্গে কোনো গল্প শেয়ার করতে চান? তাহলে এমন একটি গল্প দিন যা একান্তই আপনার নিজস্ব এবং আগে কখনো কোথাও প্রকাশিত হয়নি, না কোনো পত্রিকায়, না সোশ্যাল মিডিয়ায়, না ইউটিউব বা অন্য কোনো প্ল্যাটফর্মে। আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ইউনিয়ন, উপজেলা বা জেলার কোনো সত্য ঘটনা যা ভৌতিক, রহস্যময়, অলৌকিক বা ব্যতিক্রমধর্মী, তাহলে সেটি আমাদের লিখে পাঠান। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।